প্রেস মিডিয়ার সমস্ত বন্ধুদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আজকে দুটো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে প্রেস বার্তা দিতে চাই। আমার সাথে আছেন আমাদের মিডিয়া যিনি ইনচার্জ তুষার ঘোষ মহোদয়, আমাদের সিনিয়র লিডার, আমাদের পার্টির অন্যতম একজন সিনিয়র লিডার সম্মানীয় তাপস রায় মহোদয়। আমরা আমাদের কলকাতা মহানগরের দুটো জেলার প্রেসিডেন্টকে সাথে পেয়েছি। আয়োজক জেলা উত্তর কলকাতার প্রেসিডেন্ট অমগ্ন ভাই এবং দক্ষিণ কলকাতার প্রেসিডেন্ট অনুপম ভাই আছেন। এর বাইরেও যেহেতু জনস্বার্থের বিষয় এবং অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি আমার ভয়েস রেজ করতে চাই থ্রু মিডিয়া। আমার সঙ্গে কলকাতা কর্পোরেশনের অপোজিশন লিডার, সবারের কাউন্সিলর মাননীয় শ্রীমতী মীনা দেবী পুরোহিত মহোদয়া আছেন। আমাদের অত্যন্ত প্রতিবাদী কাউন্সিলর সজল ঘোষ আছেন এবং কর্মঠ কাউন্সিলর বিজয় ওঝা রয়েছেন। আমরা এর আগে নির্বাচনের প্রচারের সময়ও বলেছি, বারে বারে বলেছি যে কলকাতাতে বিদ্যুতের ট্যারিফ এই নির্বাচন চলাকালীন খুব সাইলেন্টলি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর অনুমোদন রাজ্য সরকারের যে রেগুলেটরি বডি রয়েছে তাদের অনুমোদন নিয়েই হয়েছে। রাজ্য সরকার মানে তো জানেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়েছে। এটা গোটা রাজ্যে এফেক্ট হচ্ছে। WBSCDCL সেটা আমরা আরেকদিন আমাদের তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনাদের সামনে আনবো WBSCDCL যা করেছে। আমাদের CSC যারা মনোপলি বিজনেস করেন তারা এই ইলেকশন চলাকালীন দুগুণ তো বটেই, কোথাও কোথাও 3 গুণও ট্যারিফের সিলিং চেঞ্জ করে বাড়িয়েছেন। আমাদের কাছে কিছু ডকুমেন্ট আমরা এখানে রেখেছি, অসংখ্য ডকুমেন্ট। তাতে আপনারা এটা দেখতে পারেন 4 আর 5 ঠিক একইভাবে এই বিলগুলো আমরা অসংখ্য এখানে এনেছি। 4 মানে এপ্রিল, মে এবং জুনেও এই ট্যারিফ পরিবর্তন করে মূলত CSC এলাকা, যাকে KMD এলাকা বলা হয়, দক্ষিণ 24 পরগনার একটা বিরাট অংশ থেকে শুরু করে খুব ক্লোজলি মনিটরিং হচ্ছে। প্রত্যেকটা অফিসার IO তাদের কাজও খুব মনিটর করছে। ন্যাচারালি কোর্টের উপরে আস্থা রাখুন, এজেন্সির উপরে আস্থা রাখুন নাই রাখুন সে অন্য জিনিস, কোর্টের উপরে আস্থা রাখুন। কোর্টই পশ্চিমবঙ্গে দুর্নীতির শিকড়কে উপড়ে ফেলবে এই বিশ্বাস পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের আছে। দাদা গভর্নর ने ইনভিটেশন দিয়া ডক্টর হিরণ চট্টোপাধ্যায় রেখাপাত্র করেছে, প্রস্তুতি চলছে। আপনারা নিয়ম জানেন যে রেজাল্ট ডিক্লেয়ার থেকে 45 দিনের মধ্যে করতে হয়। প্রিপারেশন চলছে। নিশিত প্রামাণিক কোচবিহার, অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার, ডাক্তার অশোক কান্ডারি জয়নগর এবং অশোক পুরকাইত মথুরা। প্রত্যেকটা কেস আলাদা আলাদা এবং উইথ ডকুমেন্ট। মমতা ব্যানার্জি যেমন আমার বিরুদ্ধে কেস করেছিলেন হিয়ারসে, কানে শুনে, উনার যে রিট আমার কাছে পাঠিয়েছেন তাতে কোনো ডকুমেন্ট নেই, ভাষণই আছে। কান দিয়ে দেখা যায় না, চোখ দিয়ে দেখতে হয়। ঠিক আছে, এটাতে আমরা উইথ ডকুমেন্ট করছি। আর হাজি নুরুলের নমিনেশন মানে মেম্বারশিপ তো শুধু যাবে, টাইম উইল স্পিক। সেম গ্রাউন্ডে দেবাশিস ধরের কেটেছেন
উনার যাবে, আমরা ওয়েট করবো 1-2 মাস, তারপরে এই রেখাপাত্র সুপ্রিম কোর্টে গিয়ে যাতে উইদিন স্টিপুলেটেড টাইম, যেহেতু ইলেকশন পিটিশন লিঙ্গারিং হয়, উইদিন স্টিপুলেটেড টাইম রেখাপাত্র পিটিশনকে ডিসপোজ অফ প্রায় সেটাও আমরা করাবো, লিগেলি করাবো। আমরা এই ব্যাটেলতে কোনো কম্প্রোমাইজ করব না, নিশ্চিত। ঠিক আছে, বলছি আবার চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল, বলছি চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে, তার মধ্যে আবার শিক্ষা দপ্তর স্বরাষ্ট্র দপ্তরের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য ক্যাবিনেট সিদ্ধান্ত হলো। স্বরাষ্ট্র দপ্তর শিক্ষা আপনাকে দপ্তর বলি একটাও চাকরি পশ্চিমবঙ্গে দিতে পারবে না, কারণ বলে দিই। আপনার পশ্চিমবঙ্গে যে সরকার প্রো পিপুল বলে দাবি করেন, যারা টোল বিতরণ করে এবং অ্যাপিজমেন্ট তুষ্টিকরণের রাজনীতি করে নির্বাচনে জিততে চান, সঙ্গে তো ছাপ্পা আছে, তারা খুব সাইলেন্টলি মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং খুব ছোট ছোট যারা দোকান থেকে শুরু করে তাদের খুব সামান্য রোজগার, একটা ফিক্সড রোজগার, তাদের উপরে একটা ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে নিয়ে এসছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জনবিরোধী নীতির প্রতিবাদ করছি এবং পরবর্তীকালে WBSCDCL এর গোটা রাজ্যব্যাপী বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর বিরুদ্ধে আমরা বলবো এবং রাস্তাতেও নামবো। আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে অবিলম্বে রাজ্য সরকারের অনুমোদনকারী যে সংস্থা, রেগুলেটরি বডি, যেটা রাজ্য সরকার অনুমোদিত, এই বাড়তি বিল প্রত্যাহার করার জন্য আমরা সুনির্দিষ্টভাবে দাবি করছি এবং 1 সপ্তাহের মধ্যে এটা করতে হবে। আমরা সিএসসি কে বলছি না, কারণ সিএসসি একটা কর্পোরেট বডি, তাদেরকে টাকা তুলতেই হবে, কারণ তারা হলদিয়া এনার্জির নামে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ইলেকটোরাল বন্ডের মধ্য দিয়ে 400 কোটি টাকা চাঁদা দিয়েছেন। 400 কোটি টাকা যে সংস্থা তৃণমূলকে চাঁদা দেয়, তাকে 800 কোটি টাকা জনগণের কাছ থেকে তুলতেই হবে, এটা ধ্রুব সত্য। আমরা রাজ্য সরকারের যে অথরিটি যারা এর অনুমোদন দিয়েছেন, জনস্বার্থে এর প্রত্যাহারের দাবি করছি 1 সপ্তাহের মধ্যে। আমাদের 3 কাউন্সিলর তারা আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবার সিএসসি তে গিয়ে একটা জ্ঞাপন মীনা দেবী পুরোহিত মহোদয়ের নেতৃত্বে, এবং আমাদের 2 জন জেলা প্রেসিডেন্ট থাকবে, 5 জন গিয়ে একটা টোকেন দিয়ে আসবে। 1 সপ্তাহ অপেক্ষা করার পরে সিএসসি অফিস অভিযান হবে। এই অভিযান ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা জেলা কমিটি করবে এবং এতে আমরা গ্রাহকদেরও যোগদান করতে বলবো। আমরা পতাকা নিয়ে যাব, আপনারা পারলে পতাকা ছাড়াও যোগ দেবেন। মাস মুভমেন্ট আমরা করব এবং আমি নিজে উপস্থিত থাকবো, পার্টির অন্যান্য নেতাদের, বিধায়ক, সাংসদদেরও উপস্থিত থাকার জন্য আমরা আহ্বান জানাবো। এবং একইভাবে আমরা বিদ্যুৎ ভবনেও কর্মসূচি দেওয়ার কথা, আমরা পার্টির সঙ্গে কথা বলে বা ওখানকার ইউনিটের সঙ্গে কথা বলে জেলার সঙ্গে আমরা সেই কর্মসূচিও নিতে চাই এবং এই বিষয়ে সেপারেট আমরা জানাবো। অন্যদিকে আপনারা জানেন যে ব্যাপকভাবে গোটা রাজ্য জুড়ে লোডশেডিং শুরু হয়েছে, 6 ঘন্টা 8 ঘন্টা ধরে। একটা বিশেষ মানে ভোট ব্যাংক, আমি ধর্ম সম্প্রদায় বলবো না, একটা বিশেষ জনগোষ্ঠী যারা তৃণমূল কংগ্রেসকে এবারে 100-র মধ্যে 98টা ভোট দিয়েছেন, তাদের এলাকায় হুকিং অ্যালাউ, তাদের হুকিং কাটতে কেউ যায় না। কিন্তু অন্যান্য এলাকায় বিশেষ করে সেখানে হুকিংও কাটা হচ্ছে, গ্রেফতারও হচ্ছে, আবার ফাইনও হচ্ছে, আবার লোডশেডিং হচ্ছে। এই জন্য আমরা আজকে মূলত জনস্বার্থের এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে
আমরা তুলে ধরলাম এবং তথ্য প্রমাণ ডাটা আপনারা যদি চান তাহলে আমাদের মিডিয়া সেল থেকে এর ফটোকপি, আমাদের উত্তর কলকাতা জেলা অফিস থেকে এর ফটোকপি আপনারা সব নিতে পারবেন। দ্বিতীয় যে ইস্যুটাকে সামনে রেখে আমার পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি বলতে চাই, সেটা হলো আপনারা দেখবেন নির্বাচনের পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুটি সভা হয়, প্রশাসনিক সভা। একটি সভাতে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, তাকে উদ্ধার করতে হবে। আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে তারা উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে। আমরা ভাবছিলাম এটা একটা মহৎ উদ্যোগ। তার পরবর্তীকালে দেখলাম যে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই, তৃণমূলের সবাই চোর। একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না, জমি দখল সবে থাকেন না। তিনি তা বললেন তৃণমূলের সবাই চোর, এবং বললেন সরকারি আধিকারিক, পুলিশ তারাও চোর। এবার চোরের লাইন দেখে গেল। ডাবগ্রাম ফুলবাড়ি চোর, এসজেডিএ চোর, এইচডিএ চোর, সুজিত বসু চোর, গৌতম দেব চোর। আমাদের কথা না, আমরা ভোটের সময় বলেছি, মুখ্যমন্ত্রীর কথা যে সবাই চোর। তারপরে আমরা দেখলাম যে সরকারি জমি উদ্ধার হচ্ছে না, বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ, তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা, তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে, তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে, আপনাদেরকে আগাম জানিয়ে, মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি, মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা। আমরা এটা গত 2-3 দিন ধরে দেখছি। পৌর এলাকায় নাগরিক পরিষেবা, পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি। আপনি পুরসভাতে ভিভিপ্যাট বাদ দিয়ে পুরনো ইভিএম মেশিন গুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন 22 সালে, এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে। সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ 69টা পুরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে। এটা হলো আপনার গাত্রদার আসল কারণ। একটু আগেই একটা চিঠির কপি পেলাম। এর আগেও যেমন ঝালদা এবং তাহেরপুরকে বাদ দিয়ে সভা ডাকা হয়েছিল, আগামীকাল বেলা 12টায় মুখ্যমন্ত্রীর নবান্ন সভাগৃহে একেবারে ওসিআইসি থেকে শুরু করে গোটা রাজ্যের নিচ থেকে উপর সমস্ত আরবান এলাকার পদাধিকারী, জনপ্রতিনিধি, মানে আবারও চিঠিতে উল্লেখ আছে এক্ষেত্রে ঝালদা এবং তাহেরপুর প্রাপ্ত। ঝালদা এবং তাহেরপুর প্রাপ্ত, যদিও তারা বিজেপির বোর্ড নয়। বিজেপির অপোজিশন লিডার মিন্স সরকার এবং সরকারের দ্বারা বা সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত হবেন তাদের পাশেই লিডার অফ অপোজিশন দাঁড়াবে। লিডার অফ অপোজিশনের কাজ এটা। আমরা রামপুরহাটের বকটুই থেকে আমডাঙ্গার বিস্ফোরণ স্থল পর্যন্ত প্রতিটা জায়গায় গেছি, ভোটের উদ্দেশ্যে বা পলিটিক্যাল উদ্দেশ্যে নয়।
এক্ষেত্রেও রায়েরপুর ঝালদাকে বাদ দিয়ে কালকে আপনি মিটিং ডেকেছেন। আমি আশা করব আগামীকালের মিটিংয়ে আপনার ঔদ্ধত্য, অহংকার এবং বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে, সেখান থেকে আপনি সরে আসবেন। আপনি এবং আপনার সরকার মানবিক হবে। সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসওপি তৈরি হবে। সরকারি জমি যারা বেআইনিভাবে দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে, প্রপারলি নোটিশ দেবে, এবং এতে যদি কোনো প্রান্তিক গরিব মানুষ, নন আর্নিং মেম্বার, তার ফ্যামিলিতে শুধু এইটার উপরে সংসার চলে, তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন। আপনি সব জায়গায় বলেন যে আমি 1.5 কোটি লোককে চাকরি দিয়েছি। আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। না, আপনি সব সভাতে বলেন যে আমি 1.5 কোটি লোককে পশ্চিমবাংলায় চাকরি দিয়েছি, যদিও তালিকা চাইলে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যাবেও না, কারণ এটা মিথ্যা, সবাই জানে। তাই আশা করব আগামীকাল আপনার লেখেল বাহিনীকে আপনি বিরত করবেন। যদি বিরত না করেন, আমরা অন্যায়ভাবে উইদাউট নোটিশ যে গরিব লোকগুলো বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবো। আমি তাদেরকে বলবো যে যে এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে, যেভাবে আমরা টিভিতে দেখেছি, চোখের জল দেখেছি, গোটা বাংলা নড়ে গেছে, মায়েদের চোখের জল যেভাবে দেখেছে, আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি, এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ, এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে, সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে? আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিশ, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশন, অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন। আবারও বলি, সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসওপি প্রকাশ করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রেল, বন্দর, যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে, বেআইনি ভাবে দখল হয়ে গেছে, সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির ঊর্ধ্বে উঠে
ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে, এই আপিল অন বিহাফ অফ অপোজিশন লিডার আমি জানাচ্ছি। আগামী সোমবার আমাদের 3 কাউন্সিলর, 2জন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সিএসসি তে যাবে এবং প্রত্যাহার করার আবেদন করবে। না হলে 8 তারিখের পরে আমরা ডেট ডিক্লেয়ার করব। প্রথমে সিএসসি অভিযান হবে, তারপরে 15 তারিখের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে। বাড়তি বিদ্যুৎ ট্যারিফ প্রত্যাহারের দাবি আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে আমার বক্তব্য বা প্রেস বার্তা আমি শেষ করছি। একটা বিষয় শুভেন্দুদা, সেটা হলো যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীরা তারা মাথাচাড়া দিয়ে বাড়ছে, সেই সমস্ত জায়গায় উচ্ছেদের কোনো বিষয় নয়, কিন্তু এইভাবে যে উচ্ছেদ বিনা নোটিসে, এটা কি জনবিন্যাসের দিকে এগোচ্ছে কি রাজ্য সরকার বা রাজ্য শাসক দল? খুব সুন্দর প্রশ্ন। প্রথমে তুলে দেবে, পরে 72টা জায়গায় যে জমি দেয়নি বিএসএফ কে, 72টা জায়গা খোলা পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্য। ত্রিপুরাও কমপ্লিট করে দিয়েছে, আসামও বর্ডার কমপ্লিট করে দিয়েছে, পাঞ্জাবও পাকিস্তানের বর্ডার কমপ্লিট করে দিয়েছে। জিরো। কোন দলের সরকার আছে দেখাতে পারি, করে দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে 72টা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে রোহিঙ্গাদের এখানে আনা। ইতিমধ্যে আপনারা যে টুকরো টুকরো খবরগুলো পাচ্ছেন, যেমন গুজরাটে নন্দীগ্রামে গোপগড় মাদ্রাসার সার্টিফিকেট পাওয়া গেছে, বাংলাদেশ থেকে আসা একজন মুসলিম, তিনি শুভ দাস বলে নদিয়ার ঠিকানা দিয়ে সার্টিফিকেট নিয়ে গুজরাটে চলে গেছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট পেয়েছে। ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি। এবং আমি আবারও বলি, আপনি যদি হাতিবাগানের সাথে সাথে খিদিরপুর করতেন, খিদিরপুরের সাথে সাথে পাঁচ সার্কাস করতেন, বিধাননগরের সাথে সাথে নিউ মার্কেট করতেন, তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত। তা আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন, এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি তাদেরকে নিয়ে এসে ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী 50 বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গ গেল, কলকাতা গেল, সেটা আপনার মানে আপনার বিষয়বস্তু নয় বক্তব্যের মধ্যে, এটা আমরা আশঙ্কা করছি। শুভেন্দুদা, হকার উচ্ছেদ অভিযান চলছে, সেই সময় একেবারে ধর্মতলায় জওহরলাল নেহেরু রোডে সেখানে তৃণমূলের এক নেতা শ্রমিক ইউনিয়ন নেতা হিসেবে ফুটপাত জুড়ে তার অফিস করে বসে রয়েছেন। প্রশ্ন উঠছে যে এই ধরনের এই ফুটপাতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের দপ্তর, সেইগুলো ভাঙা পড়বে। সেই নেতা যে হুমকি দিচ্ছে তোলাবাজদের বিরুদ্ধে আন্দোলন হবে, মিছিল করবে। আপনাকে বলি, সবচেয়ে বেশি কস্টলি ডালার দাম হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটে আগে 50 টাকায় ডালা বসাতো, এখন 500 টাকা করে নেয়। তাও আবার রকম ফেরে, পুজোর সিজন হলে, ঈদের সিজন হলে ওই ডালাগুলো 2000 টাকা করে নেয়। এই ডালাগুলো কিনতে হয় তৃণমূল নেতাদের কাছ থেকে। এটা হচ্ছে সবচেয়ে কস্টলি জায়গা নিউ মার্কেট। এরপর তো বাকি গোটা কলকাতা জুড়ে এবং বড় বড় সিটিতে এই একই জিনিস চলছে। এবং এখানে হাত দিলে যেহেতু ভোট ব্যাংকে আঘাত পাবে, তাই এখানে উনি হাত দেননি। উনি গড়িয়াহাট, যোগবাবুর বাজার, খুব রাত ভবানীপুরে 9টার মধ্যে 5টা ওয়ার্ডে হেরে গেছেন। প্রিয়াঙ্কা টেবরিয়ালকে 54,000 ভোটে হারিয়েছিলেন, এখন নেমে এসছে 7,000-এ। কি কঠিন অবস্থা। 1.5 বছর পরে 7,000টা তো থাকবে না, উনি জানেন। তাই জন্য আগে যোগবাবুর বাজারটাকে পরিষ্কার করছে। বলছি এই সরকারি অফিসগুলো পুলিশ তৃণমূলের মানে জমিগুলো যে তৃণমূল অফিস আছে, এগুলো পুলিশ ভাঙবে বলে আপনার মনে হয়? যে জমিগুলোতে সরকারি পার্টি অফিস করে রেখেছে, সেখানে পুলিশ বা গোপালিকাকে পুলিশ করুন, শাসক দলের শাসক দল সেটাই বলছি। দিতে পারবে আপনারা। আপনার নবান্ন যে বিট করে তাকে বলেন না কেন প্রশ্ন করতে? তো কয়েকদিন ধরে তো চলছে, লাইভ চলছে, আপনারা তো ইমেজ বিল্ড আপের কাজ হচ্ছে। আমরা তো বলতাম তৃণমূলের সবাই চোর, উনি তো মাইকে বলতেন আমি চোর, অভিষেক চোর, ববি চোর। উনি তো বলছেন সুজিত চোর, গৌতম চোর, ডাকগ্রাম ফুলবাড়ি চোর, এসজেডিএ চোর, এইচডিএ চোর, রানাঘাটের এসডিও চোর, হলদিয়ার এসডিও চোর। উনি তো বলছেন।
বিজেপি যা বলেছে নির্বাচন চলাকালীন, এখন তো মুখ্যমন্ত্রী নিজে বলছে। সুনীলবাবু, লোকসভা ভোটের ফল দেখার পরে কি ইমেজ বিল্ড আপ, এই যে ইমেজ বিল্ড আপের কথা হচ্ছে, এটা কি লোকসভা ভোটের পুরসভা এলাকাগুলো? যে সবসময় এদের ভোটের মাথায় আছে, উনার মুখে হাসি নেই। তার দুটো কারণ, একটা হচ্ছে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, 5 বছর সরকার চলবে, 300-র উপরে সিট নিয়ে এনডিএ সরকার চালাচ্ছে। অতএব আপনারা জানেন আজকে স্পিকার ইলেকশন ভয়েস ভোটে হয়েছে, বিরোধীরা ডিভিশন পর্যন্ত চায়নি, কারণ বিরোধীদের অনেকেই আজকে অ্যাবসেন্ট ছিলেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের 5 জন আজকে অ্যাবসেন্ট ছিলেন, খোঁজ নিয়ে দেখুন 5 জন অ্যাবসেন্ট ছিলেন। তো তারা নিজেদেরই ভোট রাখতে পারবে না, ওটা ভালো করে জানে এবং খুব সচেতন ভাবেই জানে যে বিজেপি যে 39% ভোট পেয়েছে, 2,33,27,000। বিজেপির প্রতিষ্ঠার পরে পার্সেন্টেজে আমাদের 19-এ বেশি ছিল, 40, তার থেকে একটু কম আমরা পেয়েছি, কিন্তু ভোটিং এ সবচেয়ে বেশি ভোট আমরা পেয়েছি। 19-এ 2,30,00,000 ছিল, এবারে 2,33,27,000 ভোট পেয়েছে, হাইস্ট ভোট। এবং এই ভোটটা যে একেবারে একদম নিখাত, এই ভোটে যে কোনো জল নেই, ছাপ্পা নেই, রিগিং নেই, কোনো মৃত লোকের ভোট দেয়নি, এবং এই ভোটে 99% হিন্দুদের ভোট। আমরা 1% মতো মাইনরিটি ভোট পেয়েছি হিসাব মতো, 99% হিন্দুদের ভোট। এটা মমতা ব্যানার্জির কাছে খুব অ্যালার্মিং। 92টা বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। যে আপনি কেন অঞ্চল অফিসে আসছেন না? ওকে ডেকে আনা হয়েছে, 100 জন গুন্ডা গিয়ে তাকে তুলে নিয়ে এসছে, পুলিশ তাকে নিয়ে গিয়ে জেলা টিএমসির অফিসে ঢুকিয়ে দিয়ে এসছে, সেখানে জেলা সভাপতি পতাকা দিয়েছে। সেই পঞ্চায়েতের উপপ্রধানকে কালকে জয়েন করেছে, আমি ওনাকে ফোন করলাম, বলে আমি কি স্বেচ্ছায় গেছি নাকি? দাদা, আমি স্বেচ্ছায় যাইনি, আমার বাড়িতে অসুস্থ শাশুড়ি আছে, যেভাবে বাড়িতে এসে টর্চার করছে, তাতে আমার এইটা করা ছাড়া উপায় ছিল না। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। এই পরিস্থিতি পশ্চিম বাংলায় চলছে। রক্ষক ভক্ষক, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পোস্টপোল ভায়োলেন্স মামলায় যে মন্তব্য করেছেন, যে অর্ডার দিয়েছেন, এরপরে এদের মুখ দেখানো উচিত নয়। আমি আরেকটা মামলা করেছিলাম, আজকে হিয়ারিং হয়েছে সিঙ্গেল বেঞ্চে, নন্দীগ্রামে, যেহেতু কিছুতেই আমাকে হারাতেও পারছে না, আমার এলাকায় ব্যাপক জয় হয়েছে বিজেপি, 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড, 2টো লোকসভায় আমরা জিতেছি, 1956 লিড বেড়ে 8,200 হয়েছে আমার কনস্টিটিউয়েন্সিতে। সেখানে 1 মাসে 20 দিনের মধ্যে 47টা এফআইআর করা হয়েছে। একটা লোক লিখেছে, বসিরউদ্দিন বলে লকলা, এবং তারা কেউ টিপ দেননি, সবাই সই করেছেন, অথচ লিখিয়েছেন একই বয়ান। আর 32 জন আসামি সবগুলো কেসে সমান, সব কেসে 32 জন কমন, 47 কেসে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনি আছেন? কোন রাজ্যে আছেন? সিআরপিসি, আইপিসি, কনস্টিটিউশন, জুডিশিয়ারি, হিউম্যান রাইট, সবকে বুড়া আঙ্গুল দেখিয়ে সব চাই। 29টাতে শান্তি নেই ওনার, আরো 13টা চাই, 42টাই ওনাকে দিতে হবে, 294টাই ওনার চাই, সবাইকে ওনাকে দখল করতে হবে। অতএব যত করবেন তত মানুষ ঐক্যবদ্ধ হবে। পৃথিবীর গণতন্ত্রে, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারী শাসক বেশি দিন ধরে টিকে থাকতে পারেনি। ফার্দিনান্দ মার্কোস হতে পারে, জিয়াউল হক হতে পারে, জিয়াউর রহমান হতে পারে, যে কেউ হতে পারে। গণতন্ত্রে সব সময় মানুষ শেষ কথা বলেছে। প্রদীপ নিবার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, এই লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে তৃণমূলের তাই হয়েছে। প্রদীপটা নিববে, তাই নেবার আগে শেষ জ্বলা জ্বলে উঠেছে। অমল দত্ত কেউ নয়, তিনি এত বড় পার্লামেন্টেরিয়ান, তার কোনো মূল্য নেই। সোমেন মিত্র এত বড় ভেটারেন পলিটিশিয়ান, তার কোনো মূল্য নেই। আবুল হাসনাত খান এত বড় ভেটারেন পলিটিশিয়ান, তিনি কেউ নয়। এত হাই এডুকেটেড শ্রমিক লাহিড়ী, তিনি এত পপুলার নয়। একটা উচ্চ মাধ্যমিক পাস করা, এমবিএ লিখতো আগে, এখন লেখে না। কয়লার কেসে 8 বার ডেকেছে, সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ভোটে লড়েছে। তিনি 7,10,000 ভোটে জিতিলেন। আপনি বসবাস করেন, এই লড়াই চলছে। হাজরার কাছে 24 পল্লী মন্দির আছে, হাজরার কাছে যে 24 পল্লী মন্দির রয়েছে, সেখানে দুদিকে যে সমস্ত পৈতৃক বাড়িগুলো
রয়েছে সেগুলো সব দখল হয়ে যাচ্ছে কিংবা তার জন্য তাদের সাথে গিয়ে কথা বলা হচ্ছে, এই বিষয়টা কি বলবেন? 23 পল্লী, হাজরার কাছে যেটা সবাই জানে 35টা প্লট। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোডের মালিককে সবাই জানে। কেন মুখ দিয়ে এগুলো বলছেন? ওই জন্য তো ভবানীপুরে হেরেছে। ছাপ্পা মেরে 54,000-এ বাই ইলেকশনে জিতেছিল, 7,000-এ নেমে গেছে। 9টার মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি। লোক সুযোগ পেলে আরো দিয়ে দিবে, ভালো। একটু সুযোগ পেয়েছে, সেন্ট্রাল ফোর্স ছিল বলে দিয়ে দিয়েছে, সবটা সুযোগ পায়নি। সব ওয়ার্ডে হেরে হেরে এসেছে। মুসলিম অধ্যুষিত চেতলা 2টো ওয়ার্ড বাঁচিয়েছে। শুভেন্দুদা, আপনার দুই কলিগ সায়ন্তিকা এবং রায়াত, বিধানসভার আপনার দুই কলিগ বড়নগরের সায়ন্তিকা এবং ভগবান গল্লা থেকে রায়াত, তারা শপথ নিতে পারছেন না। রাজভবনের সাথে একটা কমিউনিকেশনের মহামান্য রাজ্যপাল যা করেছেন তার সাংবিধানিক অধিকার দিয়ে করেছেন। রাজ্যপাল মহোদয় পার ডেলিগেট করতে পারেন, এটা আমাকেও দিয়ে দিতে পারেন, আমি শপথ পড়াতে পারি, ক্ষমতা ওনার আছে। মহামান্য রাজ্যপাল মহোদয় যা করেছেন তার সাংবিধানিক অধিকারের মধ্যে দিয়ে করেছেন, তার এটা ব্যক্তিগত ইচ্ছা নয়। অতএব এখানে দুজনকে যে শিখিয়ে পাঠিয়ে দিয়েছে, ওরা আমাদের নকল করেছে। বিজেপি বস্তু ওখানে, স্পিকার তো ব্যান ঘোষণা করেছে, ওখানে কেউ ধর্ণা প্রদর্শন করতে পারবে না। আজকে স্পিকারের ব্যানটাকে উঠে গেল। মাননীয় স্পিকারের বক্তব্য দেখছিলাম, দুর্নীতি রাষ্ট্রপতির কাছে যাবেন। আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করবো, আপনি আগামীকালই যান, এই দুজনকে নিয়ে যান সঙ্গে। রাষ্ট্রপতি আপনাকে আইনটা ভালো করে সংবিধানটা পড়িয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। আচ্ছা, বলছি কৃষ্ণা চক্রবর্তী তিনি বলছেন এই উচ্ছেদ ইস্যুতে যে শব্দ আমার, আমি ভুল করেছি, আমি মাথা পেতে মেনে নিচ্ছি। কৃষ্ণা চক্রবর্তীর বক্তব্য, কাউন্সিলর দায় আমি নিচ্ছি। উনি থাকতে চাইছেন মেয়র, উনি আশঙ্কা করছেন ওনাকে সরিয়ে দিন। এবং আর বিধানসভাতে আজকে যে ঘটনা ঘটলো, যারা বিক্ষোভ দেখিয়েছে গাড়ি বারান্দার সামনে, তারা তো কেউ হাউসের সদস্য নন, তারা শপথ পর্যন্ত নেননি। কি করে হতে পারে যে তারা ওখানে বসলো কি করে? সদস্য ওটা সবই হয়, ওটা সবই হয়। তাপসদা পাশে আছে, আমার সাসপেনশন গুলো নবান্ন থেকে লিখে আসতো। পরে তাপসদা যখন ফুটে ধরে, আমি জিজ্ঞেস করতাম তাপসদা কি হলো, বলে আমাদের কিছু করার নেই, বই তো পড়ে দিতে। কখনো নাট্যকে, কখনো আমাকে, আমরা পড়ে দিতাম। বলছি শওকত মোল্লা এখন যে বক্তব্য রাখছে, কি ওর নামটা ভুলে গেলাম, আরাবুলকে নিয়ে, তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন? বলছে মানে আরাবুল তাদের পঞ্চায়েত প্রধানকে খুন করতে চায়, পঞ্চায়েত প্রধানকে খুন করতে চায় এবং জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আছে। আরাবুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসেরই লোক, এবং শওকত মোল্লা এখন পিসি ভাইপো দুজনের আশীর্বাদ ধন্য। শওকত মোল্লা এই সুযোগে তার পথের সমস্ত কাঁটাকে সরাতে চাইছেন। এটা শওকত মোল্লার আজকের নয়, তিনি যখন সিপিএম এ ছিলেন তখনও এই কাজ করে এসেছেন। তিনি আরাবুলকে মনে করছেন তার পথের কাঁটা, তাই সরাতে চাইছেন। ওই জন্য আরাবুল ইসলামের ফ্যামিলিকে কলকাতা হাইকোর্টে গিয়ে রিট করে জামিন নিয়ে বাড়ি যেতে হয়েছে বা জেল থেকে বেরোতে হয়েছে। অতএব শওকত মোল্লার কথায় যে ওখানে পুলিশ চলে, প্রশাসন চলে, এটাতে প্রমাণিত। আর আরাবুল ইসলামের হয়ে আমি সাফাই দিচ্ছি না, এটা দক্ষিণ 24 পরগনার সর্বত্র রয়েছে। এর এই করে করে দক্ষিণ 24 পরগনায় যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে প্রয়াত অরূপ ভদ্র আছেন, শোভন চট্টোপাধ্যায় আছেন যিনি প্রাক্তন মেয়র, প্রয়াত জয়ন্ত নস্কর আছেন। এদের তো একসঙ্গে লড়েছি, ওপারে মেদিনীপুর, এপারে দক্ষিণ 24 পরগনা, সেই ইতিহাস আমাদের জানা আছে। এবং আপনি যদি ক্যানিং এর শৈবাল লাহিড়ী থেকে শুরু করে কাকদ্বীপের মন্টুরাম পাখিরা পর্যন্ত এদেরকে আলাদা করে জিজ্ঞেস করেন, ইভেন মেটিয়া বুরুজের খালিদ মোল্লা সাহেবকে, তিনি অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনা করি, তা জিজ্ঞেস করেন, তাহলে তারা কি যন্ত্রণা এবং কষ্টের মধ্যে আছেন, ওরাই বলে দিবে, আমাদের কিছু বলতে হবে। মহেশতলা দুলাল দাসকে গিয়ে জিজ্ঞেস করুন, এর উত্তর পেয়ে যাবে। দক্ষিণ 24 পরগনাটা কাদের হাতে গেছে, জাহাঙ্গীর শওকতরা কি করছে, কমপ্লিটলি লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, তাদের হাতে চলে গেছে। রাজ্যের আইনজীবী বিধানসভা নির্বাচনগুলো হয়নি সেগুলো, সেটা হলো যে হাওড়া বালি
না 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 এই যে লালচুল কানেদুল সংক্রান্ত একটি প্রশ্ন অধিকারীদা, এই যে আপনি যেটা বললেন শেষ শব্দ লালচুল কানেদুল, যে অর্থ আপনি করলেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও প্রশ্নটি করে দিয়েছেন, রাজ্যের আইডেন্টিটি নষ্ট হবে, বাংলায় কথা বলার লোক খুঁজে পাবেন না, 5টা রাজ্যকে টানার ক্ষমতা তো আমার ট্রেজারির নেই। এই যে রাজ্যের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোক পাবেন না, এটা খুব রাগ হিন্দি স্পিকিংদের উপরে। উনি হিসাব করে দেখেছেন যে উনি হিন্দি স্পিকিং বুথগুলোতে হেরেছেন, আসানসোলের কুলটিতে হেরেছেন, আসানসোল প্রপার অ্যাসেম্বলিতে হেরেছেন, রানীগঞ্জ প্রায় সমান সমান, দুর্গাপুর শহরে হেরেছেন, ভাটপাড়া হেরেছেন, কলকাতার বড়বাজার জোড়াসাঁকো ডেফিসিট হয়েছে। উনি খুব খুব সুচতুর ভাবে অ্যানালাইসিস করে দেখেছেন ম্যাক্সিমাম হিন্দি স্পিকিং পিপল যারা ভারতীয়, আমরা তো অবিভক্ত বাংলা, বিহারও আমাদের অংশ ছিল, উড়িষ্যাও আমাদের অংশ ছিল, আজকে বিহারের পার্ট ঝাড়খণ্ড আমাদের অংশ ছিল। এগুলো আগে এই জিনিসগুলো ভাবতো না, আগে সবাই ভারতীয়ত্বে বিশ্বাসী হতো, এই জিনিস কখনো হয়নি এবং মানুষও কখনো ভাবতো না। মানুষ নির্বাচনে কখনো এই জিনিস কখনো ভাবেনি। এবারেও কীর্তি আজাদকে হয়তো অনেকে ভোট দিয়েছে বাঙালিরা, বাঙালিরা এসব ভাবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে বীজটা বপন করছেন, এইটা খুব খারাপ ইঙ্গিত। এবং তিনি যদি বলেন তার হেলথ সেক্টরে 5টা রাজ্যকে টানতে হচ্ছে, তাহলে সবচেয়ে বেশি রোগী আপনি যদি ভেলোরে যান, আপনি যদি কটকে যান, ভুবনেশ্বর এইমসে যান, বাঙ্গালোরে দেবী শেঠির ওখানে যান, বা মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান, আপনি দেখবেন মেজর রোগী পশ্চিমবঙ্গে। সিএমসি ভেলোর তো পুরো পশ্চিমবঙ্গে। ন্যাচারালি এই জায়গাটা ওনার মাথা থেকে কখন সরবে আমি জানি না। দেশের মধ্যে আরেকটা দেশ, পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ দেশের মধ্যে একটি অঙ্গরাজ্য। এই মানসিকতার পরিবর্তন করা উচিত। এই কারণে কবি বলে গেছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখা মিলন। আমাদের কলকাতাকে, খড়গপুরকে, আসানসোলকে, শিলিগুড়িকে সবাই মিনি ইন্ডিয়া বলে। আপনি দয়া করে মুখ্যমন্ত্রী এই সমস্ত সংকীর্ণতার মধ্যে পশ্চিমবঙ্গকে আবর্তিত করবেন না, এবং আপনার ইঙ্গিতটা সম্পূর্ণভাবে হিন্দি স্পিকিং ভোটারদের টার্গেট করে আপনি এই সমস্ত কথাবার্তা বলছেন, যেটা কমপ্লিটলি আনএথিক্যাল এবং অ্যান্টি ন্যাশনাল বলে আমি মনে করি। নিট নেট বিতর্কে বিকাশ ভবনে সিবিআই, নিট নেট বিতর্কে বিকাশ ভবনে সিবিআই, নিট নেট বিতর্কে সিবিআই বিকাশ ভবনে না প্রাইমারি এখনো তো বিহার অব্দি এসছে এখন সিবিআই, এখনো বিহার থেকে ট্রেনে বা প্লেনে উঠেনি পশ্চিমবঙ্গে আসার জন্য। এখন আমি যেটুকু খবর পেয়েছি, প্রাইমারি টেটের জন্যই প্রাইমারি কাউন্সিলের কাছে ইনভেস্টিগেশনের পার্ট, মনিটরিং। কয়েকদিন আগে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বক্তব্য শুনছিলেন,